আসসালামু আলাইকুম ভাইরা, কেমন আছেন সবাই? আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা নিয়ে দেখব। অধ্যায়টি সম্পূর্ণ গণিতের মৌলিক ধারণা সংখ্যা নিয়ে আলোচনা করা হয়েছে। এই অধ্যায়টি অনেক গুরুত্বপূর্ণ, তোমার কেবল নবম দশম শ্রেণীর জন্য না, বরঞ্চ এইচএসসি লাইভ, ভর্তি পরীক্ষা এবং পরবর্তীতেও এটা গুরুত্ব রয়েছে। এই অধ্যায়টি থেকে প্রতি বছর কিছু গতানুগতিক প্রশ্ন এসে থাকে, তো আমরা ওটাতে ফোকাস করব, প্লাস এই অধ্যায়টি ধারাবাহিকভাবে আমরা করে যাব। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা দেখব সংখ্যার ধারণা থেকে। সংখ্যা কি? প্রথমে আমাদেরকে সংখ্যা এবং অঙ্কের মধ্যে পার্থক্য বুঝতে হবে। অঙ্ক এবং সংখ্যা হলো নাম্বার এবং অঙ্কের ইংরেজি হলো ডিজিট। অঙ্ক কয়টি যদি বলি, গণিতে ডিজিট বা অঙ্ক 10টি। এগুলো হলো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই 10টি হলো ডিজিট বা অঙ্ক। কিন্তু সংখ্যা হলো 1 থেকে শুরু করে যতটা লেখা যায়। ইনফিনিটি কোনো সংখ্যা না, ইনফিনিটি দিয়ে আমরা বুঝাই যে অসীম সংখ্যক এটা চলতে থাকবে। তো সেই অনুযায়ী এই সবগুলোর মধ্যে থেকে এক অঙ্কের সংখ্যা কতটি হবে? যারা যারা বলছে 10, তাদের একটু চিন্তা করে দেখো, ভাইয়া শূন্য কি কোনো সংখ্যা? শূন্য কিন্তু কোনো সংখ্যা না। শূন্য বোঝায় কোনো কিছুর অনুপস্থিত থেকে, কিছু নাই এটা বোঝাতে। তাই এক অঙ্কের সংখ্যা হবে 9টি, 1 থেকে শুরু করে 9 পর্যন্ত। এরপর 2 অঙ্কের সংখ্যা হলো 10 থেকে শুরু করে 99 পর্যন্ত। 3 অঙ্কের সংখ্যা হলো 100 থেকে শুরু করে 999 পর্যন্ত। এইভাবেই চলবে। এটা হলো সংখ্যার একটা বেসিক ধারণা। তো তোমাদের বইয়ের প্রথম শুরুতে সংখ্যার শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করছে। সংখ্যা কত প্রকার হতে পারে? তো যদি পরিষ্কার করে নিই, প্রথমে বলছে বাস্তব সংখ্যা কি? বাস্তব সংখ্যা ইংরেজি হলো রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার। বাস্তব জগতে যতগুলো সংখ্যা আছে সবগুলো হলো রিয়েল নাম্বার। আমরা দৈনন্দিন জীবনে যেই সংখ্যা হিসাব করার জন্য হোক, গণনা করার জন্য হোক, যেই কাজে ব্যবহার করি, সেগুলো সবগুলোই হলো বাস্তব সংখ্যা। তার মানে কি ভাইয়া, তাহলে অবাস্তব বলেও কিছু আছে? হ্যাঁ, অবাস্তব বলেও কিছু সংখ্যা আছে, যেটা তোমরা 11-12-এ পড়বা। এখন এটা নিয়ে মাথা ব্যথা করার দরকার নেই। তো অবাস্তব সংখ্যা বা ইমাজিনারি নাম্বার একটা থাকবে, যেটা আইডিয়া প্রকাশ করা, এতটুকু জানলেই চলবে, তো তোমার লাগবে না। তো বাস্তব সংখ্যা রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার কি? বাস্তব জীবনে যতগুলো সংখ্যা আছে সবই রিয়েল নাম্বার। তার মানে শূন্য থেকে শুরু করে এইদিকে পজিটিভ ইনফিনিটি, এদিকে নেগেটিভ ইনফিনিটি, মানে সংখ্যার রেখা। সংখ্যা রেখা তো একটা কন্টিনিউয়াস, 0, 1, 2 এভাবে করে যায়, -1, -2। এখানে প্রতিটা একদম ক্ষুদ্র ক্ষুদ্র অঙ্কে কত দশমিক আছে না, ওই সবগুলো সহ হলো রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা। এখন আমরা রিয়েল নাম্বারের প্রকারভেদ দেখব। রিয়েল নাম্বার প্রথমে আমাদের যেটা জানতে হবে সেটা হলো স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা, যেটা ইংরেজি হলো ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বারকে এন দ্বারা প্রকাশ করা হয়। এই এন লিখে এখানে এই বাক্যটা ডবল করে দিবা। এটা হলো ন্যাচারাল নাম্বারের সেট। তোমার দ্বিতীয় অধ্যায় আছে যে, এবং হায়ার ম্যাথের প্রথম অধ্যায়, ওখানে আমি আরও এক্সপ্লেইন করবো। আপাতত এটা জানে রাখো, স্বাভাবিক সংখ্যাকে ইংরেজি ন্যাচারাল নাম্বার এবং এটাকে এন দ্বারা করা হয়। স্বাভাবিক সংখ্যা হলো 1 থেকে শুরু করে অসীম পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলো যতগুলো আছে সেগুলো হলো স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। এরপরে আসবে পূর্ণ সংখ্যা বা ইন্টিজার। দেখো, স্বাভাবিক সংখ্যা প্রথমে আমরা যখন আদিম যুগ থেকে চিন্তা করি, প্রথমে আমাদের গণনা শুরু করলাম যে এর কাছে 10টা আপেল ছিল, এর কাছে 1 কেজি শস্য ছিল। এই হিসাবগুলোর জন্য প্রথমে 1, 2, 3, 4 আসলো। কিন্তু পরে দেখলো, মনে কর আমি এ এর কাছে 5টা ছিল, 5টা আপেল ছিল,
আচ্ছা আপেল, এই আপেল, এর কাছে 3টা আপেল ছিল। এ কি করলো, কোনো এক কারণে এর থেকে আপেল ধার নিল। ধার নেওয়া মানে কি, বিয়োগ 3 করা। এই বিয়োগ 3 বা ধার বা কারো কাছে না থাকার এই ধারণাটা থেকে আমাদের পূর্ণ সংখ্যা বা ইন্টিজার নাম্বার চলে আসলো। বা তো ইন্টিজারের সেট হলো, তাহলে আই দিয়ে করতে পারি আসলে। এদিকে অসীম পর্যন্ত -1 0 1 2, এদিকে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত অসীম চলতে থাকবে। এখানে পূর্ণ সংখ্যার সাথে শূন্য সহ আমরা যদি ঋণাত্মক সংখ্যাগুলো যোগ করি, তাহলে আমরা পূর্ণ সংখ্যা বা ইন্টিজার নাম্বার পেয়ে যাই। এরপরে যে সমস্যাটা দেখা দিল, যে আমরা প্রথমে গণনার জন্য যে সংখ্যা পাইলাম, তারপরে ধারটা নেওয়ার জন্য এটা পাইলাম, ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। এরপর দেখা গেল সবসময় সবকিছু কিন্তু পূর্ণ থাকে না। ধরো যে আমি একটা জায়গায় 3 বন্ধু মিলে খাইতে গেলাম পিজা, একটা পিজাটাকে 3 ভাগ করব। এই ভাগ করলাম না, এইটা তুমি এই দুইটা সংখ্যা দিয়ে প্রকাশ করতে পারবা না। এই জন্য আমাদের কি আসবে, ভগ্নাংশ। এই ভগ্নাংশ বা ফ্রিকশনাল নাম্বার তুমি পড়ে লিখলাম, ফ্রিকশনাল লিখলাম। এগুলা কি, এ বাই বি আকারে আমাদের বইয়ে পি বাই কিউ আছে, একই জিনিস। পি বাই কিউ লিখে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে যেসব সংখ্যাগুলোকে, সেগুলো হলো ভগ্নাংশ। তো পি আর কিউ কি, পি আর কিউ দুইটাই হলো স্বাভাবিক সংখ্যা, এলিমেন্টস অফ ন্যাচারাল নাম্বার, এবং কিউ নট ইকুয়াল টু 0 এবং 1। কারণ কি, 7/1 কে 7 লেখা যায়, খালি এটা ভগ্নাংশের মধ্যে পার্থক্য কি থাকবে, ওই জন্য 1 নিচে আসা যাবে না। আবার কোনো কিছুকে যদি আমি 0 দিয়ে ভাগ করি, এটা ভাগ করা যায় না, ওই জন্য কিউ 0 আর 1 হইতে পারবে না। এই গেল ভগ্নাংশ। এরপরে আসবে আমাদের মূলদ সংখ্যা। আচ্ছা, স্বাভাবিক সংখ্যাকে আরেকভাবে ভাগ করা যায়, সেটা হলো মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা। মৌলিক সংখ্যা কি, যেই সংখ্যা কেবলমাত্র 2টা উৎপাদক থাকে, সে এক ও ওই সংখ্যা নিজে, সেই সব সংখ্যা হলো মৌলিক সংখ্যা। এটা একটা যে মনে রাখবা, 1 থেকে 100-র মধ্যে মৌলিক সংখ্যা 25টি। কি কি, 2 3 5 7 এভাবে যাবে। যৌগিক সংখ্যা কি, যার মিনিমাম 3টা আছে, এরপর বেশি থাকতে পারে। যেমন ধরো 4, 1 গুণ 4, 2 গুণ 2, এখানে 3টা আছে, দেখো 1 2 3, তো 2 হয়ে গেল, সরি 4 হয়ে গেল যৌগিক সংখ্যা। এবং 1 কে বলা হয় নিরপেক্ষ সংখ্যা বা নিউট্রাল নাম্বার। এটা মৌলিক না, যৌগিক না, এই মারামারি মধ্যে নাই, নিউট্রাল। এই ধারণা থেকে আরেকটা জিনিস তোমরা পরে আসছো, আমি আরেকটা মনে করে দিই, সহমৌলিক। সহমৌলিক সংখ্যা কি, যদি 2টা বা একাধিক সংখ্যা, আমরা দুইটাই ধরি, 2টা সংখ্যার সাধারণ উৎপাদক কেবল 1 হয়, তাদেরকে সহমৌলিক বলে। এখানে পি কিউ সহমৌলিক হবে। কেন ভাইয়া সহমৌলিক কেন? ধরো আমি 8/4 এরকম একটা ভগ্নাংশ লিখলাম, দেখো এটাকে 4 দ্বারা উভয় পক্ষকে ভাগ করা যায় না, 4 একে 4, 4 2 8, 2/1 মানে 2। আচ্ছা আমি 4/8 ধরো 8/4 লিখছি, তো 1/2 হবে তখন। তো আমাদের সবসময় সিম্পলেস্ট ফর্মটাকে লিখতে হবে, ওই জন্য সহমৌলিকে থাকতে হবে। দেখো এখন যদি 1 আর 2 হয়, 1 আর 2 সহমৌলিক, তো এই ফর্মে থাকতে হবে। এরপরে আসবে আমাদের মূলদ সংখ্যা। ইংরেজি হলো রেশনাল নাম্বার। রেশনাল
সংখ্যাটা এসেছে রেশিও থেকে, আর এ টি আই ও, রেশিও মানে হলো অনুপাত। এটা দিয়ে বোঝাচ্ছে যেই সংখ্যা, কোনো একটা সংখ্যায় অবশ্যই একটা ভগ্নাংশ হতে হবে, বা ভগ্নাংশ না হলে চলবে, পি বাই কিউ আকারে লেখা যাবে। এবং পি বাই কিউ মানে কিন্তু অনুপাত। আমরা পি বাই কিউকে কিন্তু পি ইজ টু কিউ লিখতে পারি, এটা জানা সম্ভবত, যে পি বাই কিউকে পি ইজ টু কিউ লেখা যায়। এই জন্য এটা মূলত ওই নাম থেকে আসে, যেটাকে রেশিও করা যায় সেটা হলো রেশনাল নাম্বার। তো এই পি বাই কিউ হবে, এবং কিউ 0 হইতে পারবে না। এই পি বাই কিউ আকারে যতগুলোকে লেখা যাবে সবগুলো হলো মূলদ সংখ্যা। যেমন ধরো √4, √4 কি 2, 2কে আমরা কি লেখা যায় 1/2। পি বাই কিউ এর মধ্যে পড়ছে, এখানে কিন্তু 1 নাই, খেয়াল রাখিও, এটা একটা মূলদ সংখ্যা। তারপর মনে করো 3 অনুপাতিক, এটা আমি পরে দেখাবো। তো এগুলা হলো মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা হওয়ার শর্ত হলো পি বাই কিউ আকারে প্রকাশ করতে হবে, এটা হলো করা যাবে এরকম সংখ্যা। 2 হলো এগুলা আবৃত দশমিক অথবা পৌনঃপুনিক হতে হবে। আচ্ছা, আমি এটা আসতেছে কিনা, এটা পর্যন্তই আসতেছে। আবৃত দশমিক বা পৌনঃপুনিক হতে হবে। পৌনঃপুনিক কি, এটা আমি এখানে করবো, এটা ব্যাখ্যা করতেছি আপাতত। এটা পৌনঃপুনিক হতে হবে বা আবৃত দশমিক হতে হবে, বা পি বাই কিউ আকারে প্রকাশ করতে হবে। আবৃত দশমিক বলতে অসীম সংখ্যা, অসীম আবৃত দশমিক। আর যদি সসীম ভগ্নাংশ হয় তাহলে সেটা এমনিতেই মূলদ সংখ্যা, সসীম ভগ্নাংশ। আর এই তিনটা শর্ত যারা মানবে না সেগুলো হলো অমূলদ বা ইররেশনাল নাম্বার। একটা পেজে লিখতে পারলে ভালো হইতো। এরপরে আমাদের আসবে ধনাত্মক সংখ্যা। ধনাত্মক সংখ্যা কি 1 2 3 4 এরকম করে অসীম পর্যন্ত যতগুলো সংখ্যা থাকবে এগুলো হলো ধনাত্মক সংখ্যা। এরপরে আসবে ঋণাত্মক সংখ্যা বা নেগেটিভ নাম্বার। ধনাত্মক সংখ্যাকে বলে পজিটিভ নাম্বার। এরপরে আসবে ঋণাত্মক সংখ্যা বা নেগেটিভ নাম্বার। ঋণাত্মক সংখ্যা কি -1 -2 -3 এভাবে নেগেটিভ ইনফিনিটি পর্যন্ত, মানে সংখ্যা রেখার বাম পাশে চলতে থাকবে এরা। তো ভাইয়া এই দুই জায়গার কোথাও তো 0 আসলো না। 0 কি ধনাত্মক নাকি ঋণাত্মক? 0 দেখো, আমি যদি বলি এটাকে +0, তুমি বললে না এটা -0, দুইটার মধ্যে কি আসলে কোনো পার্থক্য আছে? +0 -0 আমি কীভাবে লিখি? কোনোদিন লিখি না। 0 ধনাত্মক না ঋণাত্মক না, ওই একের মতো এটা বলা যায় নিউট্রাল সংখ্যা। তবে এটাকে নিউট্রাল বলা যাবে না, একমাত্র একই হলো নিউট্রাল সংখ্যা। তো 0কে আনার জন্য আমরা এই দুইটার আগে একটা লাগাই দিব। অঋণাত্মক মানে হলো নন নেগেটিভ নাম্বার। নেগেটিভ না এমন সংখ্যা। এমন সংখ্যা কি নেগেটিভটা মানে পজিটিভ, তার মানে এখানে সব পজিটিভগুলো আসবে। এবং 0 কি নেগেটিভও না পজিটিভও না, ওই জন্য 0 আসবে। একইভাবে তুমি অধনাত্মক বলে 0 প্লাস নেগেটিভ আনতে পারো। এটা হলো আরেকটা টাইপ। তার মানে আমি যদি আবার শেষ প্রকারটা, তাহলে বাস্তব সংখ্যা কি হবে? বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার আর কে রেখে আমরা এই সেটটাকে ডবল করে দিব। এটা হলো বাস্তব সংখ্যার সেট 0 +-1 +-2 এভাবে চলতে থাকবে। এখন আমরা ভগ্নাংশে ঢুকি। অবশেষে আচ্ছা, ভগ্নাংশতে তো বলছি ভগ্নাংশ কি পি বাই কিউ আকারে প্রকাশ করতে হবে এবং কিউ 0 বা 1 হওয়া যাবে না, সমমৌলিক হইতে হবে।
তো ভগ্নাংশ প্রথমে আসবে সাধারণ ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ কি? তোমরা যেটাকে ভগ্নাংশ বলে চিনো, 2/3, 4/5, 7/3, এই সবগুলো হলো সাধারণ ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশগুলোকে আবার দুই ভাগে ভাগ করা যায়, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ হলো যেখানে পি কিউবের থেকে ছোট হবে, অপ্রকৃত হলো যেখানে পি কিউবের থেকে বড় হবে। এখানে তো পি হলো উপরেরটা, কিউ নিচেরটা। এখানে পি ছোট, 2 ছোট 3-এর থেকে, মানে পি কিউবের থেকে ছোট। একইভাবে এটা যদি দেখো 4 5-এর থেকে ছোট, এটা তাহলে পি কিউবের থেকে ছোট। এই দুইটা হলো প্রকৃত ভগ্নাংশ। আর যেখানে পি বড় কিউবের থেকে, সেটা হলো অপ্রকৃত ভগ্নাংশ। এবং অপ্রকৃত ভগ্নাংশকে আমরা চাইলে মিশ্র ভগ্নাংশ হিসেবেও লিখতে পারি। কীভাবে? এটাকে যদি আমি পূর্ণ একটা সংখ্যা এবং তার ভগ্নাংশ মিলে দেখি, 7/3কে আমরা চাইলে 2 সমস্ত 1/3 লিখতে পারি। এটা হলো মিশ্র ভগ্নাংশ। এরপর আসবে আমাদের দশমিক ভগ্নাংশ, এবং এই দশমিক ভগ্নাংশ নিয়ে আমাদের বাকি আলোচনা হবে। দশমিক ভগ্নাংশ হলো 0.7 মনে করো। এটাকে আমরা চাইলে, দশমিক বলতে কি বোঝায়? আমরা সাধারণ সংখ্যা ধরো 1 2 3 লিখলাম, এটা একটা সংখ্যা। এখানে 3 বলতে আমরা 3 গুণ 1, 2 বলতে 2 গুণ 10, 1 বলতে 1 গুণ 100, এইভাবে বোঝাই। দশমিকের ক্ষেত্রে সেম জিনিস, মনে করো 0.123। এখানে 1 বলতে আমরা 1/10, 2 এর স্থানাঙ্ক হবে 1/100, 3 এর স্থানাঙ্ক হবে 1/1000। এইভাবে চলবে। তো এখানে দেখো 1 ঘর পরে আছে, তার মানে এটা কি 10। এইটা দ্বারা গুণ আছে, তার মানে আমরা এটাকে লিখতে পারি 7 টাইমস 1/10। 7/1/10 মানে হলো 7/10। এটাই হলো মূলত, আচ্ছা এখানে লিখি, আচ্ছা এটা দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর। এটা এমসিকিউ এ আসতে পারে, এটা ইম্পর্টেন্ট না। এটা হলো একটা কনভার্সন। এই দশমিক ভগ্নাংশ 2 প্রকার হতে পারে। একটা হলো সসীম দশমিক, আছে এখানে লিখি সসীম দশমিক, আর একটা হলো অসীম দশমিক। সসীম মানে হলো সীমাযুক্ত, যার সীমা আছে, আর অসীম মানে হলো যার সীমা নাই। দেখো এখানে আমরা 0.7 এটা বের করতে পেরেছি, এটা একটা সীমা আছে। অসীম হলো যার সীমা থাকবে না। যেমন ধরো আমরা যদি ওই দেখেন, এটা মনে বুঝছো না, চলবে। আমরা ধরো 14কে 4 দ্বারা ভাগ করব। তো 14 3 4 12, 2 নামবে। আমরা যদি দশমিক নিই, একটা শূন্য নিতে পারবো, এবং 4 5 20, 3.5 শেষ হয়ে গেছে না? এরপরে কি আর কিছু আছে? আর কিছু নাই। এটা হলো সসীম দশমিক। কিন্তু যদি আমরা 22কে 7 দ্বারা ভাগ, 3 7 21, 1 নামলো দশমিক দিলে 0, 7 1 7, 3 নামলো দশমিক দিয়েছিলাম, ওই জন্য এখানে একটা শূন্য বসাতে পারবো। 4 7 28, 2 নামলো দশমিক দিয়েছিলাম, ওই জন্য একটা শূন্য দিতে পারবো। 7 2 14, 6 নামলো দশমিকের জন্য শূন্য নিতে পারবো। 7 8 56, 4 নামলো দশমিকের জন্য শূন্য নিতে পারবো। আবার 6 7 5 7 35, 5 নামলো 50 হতে পারবে। একটু দেখি, আর আসতেছে না। এখানে আমি কন্টিনিউ করি, এটার পরে এখানে তো 50, 7 7 49,
এবার 1 নামলো, 10 হবে। আবার দেখো যদি আমি এখানে 4 দিই আর 1 হইলে 7, 3 নামলো, 4 সাথে 28, 2 নামলো। এই দেখো 10, 7, 32 নামলো। এই জিনিসটা এখানে রিপিট করা শুরু করছে। এই পার্টটা এখানে দেখবা যে রিপিট হবে। এটা এখন এটা কোনোদিন শেষ হবে না। এইরকম যেগুলো চলতে থাকবে সেগুলো হলো অসীম ভগ্নাংশ। অসীম ভগ্নাংশের একটা টাইপ হলো আবৃত ভগ্নাংশ, আবৃত দশমিক ভগ্নাংশ বা পৌনঃপুনিক। আমি ওখানে যেটা বলছিলাম পৌনঃপুনিক। এই দেখো যেটা আমাদের রিপিট হচ্ছে, যে পার্টটা, তা তুমি আরো যদি এটা করো সেম জিনিসটা, তুমি দেখবা যে 142,857, 142,857, 142,857, 142,857, এটা আস্তে আস্তে। এই পার্টটাকে আমরা 3.142857 লিখে কোনটা রিপিট হচ্ছে, 1 থেকে এই পার্টটা পুরোটা 1 থেকে শুরু হয়ে রিপিট, সাথে শেষ হচ্ছে, এরকম একটা ডট ইউজ করতে পারবো। এবং এইগুলোকেই বলে হলো পৌনঃপুনিক। যেগুলাকে পৌনঃপুনিক দ্বারা সীমাবদ্ধ করা যায় সেগুলোকে বলে আবৃত দশমিক, এবং যেগুলোকে করা যায় না সেগুলোকে বলে অনাবৃত দশমিক ভগ্নাংশ। এই ছিল বেসিক ধারণা। এখন তোমরা স্ক্রিনে এই চার্টটা দেখতে পাচ্ছ, তোমাদের বইয়ে এই চার্ট। এখানে পুরো নাম্বার সিস্টেমটাকে একবারে দেওয়া আছে, বাস্তব সংখ্যার প্রকারভেদ। এটা চারটা মুখস্থ করার দরকার নাই, খালি একবার দেখে নাও, বাস, তাইলেই চলবে। তো এবার আমরা দেখব প্রতিজ্ঞা। তোমাদের বইয়ের একটা প্রতিজ্ঞা আছে কি, √2 একটা অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। তোমাদের বোর্ডের পরীক্ষার জন্য বা স্কুলের পরীক্ষার জন্য √3, √5 এবং √2 এই তিনটা গুরুত্বপূর্ণ। আমাদের বইয়ের √2 দ্বারা করা আছে, √3, √5 দিয়ে প্রশ্নে এসে থাকে। এখানে আমাদের একটু জানতে হবে যে কোনো কিছু প্রমাণ করা যায় দুইভাবে, একটা হলো ডিরেক্ট বা সরাসরি, একটা হলো ইনডিরেক্ট। আচ্ছা, ডিরেক্ট ইনডিরেক্ট কি? ডিরেক্ট হলো যেটাকে আমি একদম সরাসরি প্রমাণ করতে পারবো। যেমন ধরো 2 স্কোয়ার লেখা যা 2 × 2 লেখা তা, বা 2 কিউব লেখা যা 2 × 2 × 2 লেখা তা। তুমি এখানে 2 স্কোয়ারের মান বের করো, এটা হলো 4, 2 × 2 গুণ করো, তার মান হলো 4। এই 4 আর 4 সমান, ওই জন্য এই দুটোকে আমরা সমান লিখতে পারবো। একইভাবে 2 কিউব মানে হলো 8, 2 × 2 = 4, 4 × 2 = 8, 8, এই দুটো সেম, তার মানে এইটা সত্য। এই যে ডিরেক্ট আমরা প্রমাণ করলাম, যা ছিল তাই প্রমাণ করলাম, এটা হলো ডিরেক্ট। ইনডিরেক্ট কি? আমরা এটার সময় এটা প্রমাণ করবো না, বরঞ্চ আমরা একটা জিনিস ধরে নেব এবং দেখব ওইটা আসলে হয় কিনা। যদি যেটা ধরে নিছি পরে যে দেখি ওইটাই হচ্ছে, তার মানে আমাদের যেটা ধরছিলাম সেটা সত্য। আর যদি যেটা ধরছি সেটা না আসে, অন্য কিছু আসে, তার মানে আমরা যেটা ধরছিলাম সেটা মিথ্যা, তার মানে ওটা হোল্ড করবে না। এটা হলো ইনডিরেক্ট অ্যাপ্রোচ। এবং √2 অমূলদ বা এই 3, √5, √3 ইরেশনাল, এটা প্রমাণ করার জন্য আমাদের ইনডিরেক্ট অ্যাপ্রোচটা মেনটেন করতে হবে, এই অ্যাপ্রোচে যেতে হবে। তো এটার জন্য আমরা জানি মূল সংখ্যা হওয়ার জন্য 3টে শর্ত বলছিলাম, p/q, q not equal to 0, আর কিছু বলছে না, pq সহমৌলিক, pq সহমৌলিক। এবং আরেকটা জিনিস, pq 1-এর থেকে বড়, অবশ্যই। দশমিক ভগ্নাংশে আবার তো দশমিক করে লেখার কোনো মান নেই। আর 1 যদি হয় 1/1 মানে 1, তা প্রমাণ করা কিছু হইল না। আচ্ছা, তাহলে আমরা একটা ফার্স্টের লাইনে করব কি, ধরি √2 মূলদ সংখ্যা, এটা ধরে নিব আমরা, এটা আমাদের গেস, যা বলছে তা উল্টাটা ধরলাম। যদি এটা সত্য হয় তার মানে √2 মূলদ, যদি এটা মিথ্যা হয় তার মানে অমূলদ। যদি আমরা √2 কে মূলদ ধরি, তাহলে আমরা √2 = p/q লিখতে পারবো।
যেহেতু মূলত সংখ্যা পি বাই কিউ অবশ্যই লেখা যাবে, এবং পি বাই কিউ যদি লেখা যায় এখানে পি কমা কিউ গ্রেটার দেন 1, পি কিউ সহমৌলিক হবে। এখন এই লাইনটা থেকে যদি আমরা দেখি বা উভয় পক্ষকে বর্গ করি তাহলে এটা হবে 2 ইকুয়াল টু পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার। কিউকে এই পাশে নিয়ে আসি বা হলো উভয় পক্ষকে কিউ স্কোয়ার দ্বারা গুণ করি, একই কথা, বা 2 কিউ স্কোয়ার সমান পি স্কোয়ার। কিউ স্কোয়ার পি স্কোয়ারটা যদি সহমৌলিক হয়, তাদের সাধারণ কোনো অনুপাত না থাকে, তাহলে কিভাবে আমরা একটা সংখ্যা গুণ করে সেটাকে সমান বলতে পারি? তার মানে এইটা সত্য নয়। তোমাদের বই এটা ডাইরেক্ট না লিখে কি করছে, এই লাইনের পরে তোমাদের বই কি করছে, এই 2 একটা কিউ নিয়ে আসছে, একটা কিউ রাখে 2 কিউ ইকুয়াল টু পি স্কোয়ার বাই কিউ। কিউ পূর্ণ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, 2 দ্বারা গুণ করলে এটা পূর্ণ সংখ্যায় থাকে, কিন্তু এটা পূর্ণ সংখ্যা নয়। কেন এটা পূর্ণ সংখ্যা হবে না? কারণ পি বাই কিউ হলো ভগ্নাংশ। এটার সাথে যদি আমি একটা পি গুণ করি, যেহেতু এরা সহমৌলিক না, কারণ কাটাকাটি যাবে না, তার মানে এটা ভগ্নাংশই থাকে। আর এখানে তো আমরা ধরেই নিয়েছিলাম যে হলো সহমৌলিক মানে স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, আর 2 দ্বারা গুণ করে এটা পূর্ণ সংখ্যা থাকবে। কোনোদিন কোনো একটা ভগ্নাংশ পূর্ণ সংখ্যা সমান হইতে পারে না। তার মানে আমরা এখানে যেটা ধরছি এটা সত্য নয়। সুতরাং √2 নট ইকুয়াল টু পি বাই কিউ। সুতরাং √2 অমূলদ সংখ্যা, এটা 3 স্টার। এরপর আমাদের যেটা আসবে, আমাদের প্রথম এক শেষ সংখ্যা রিলেটেড। এরপর আমাদের আসবে সাধারণ ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে রূপান্তর, হলো টাইপ 2। সাধারণ থেকে দশমিকে রূপান্তর। দেখি আগে যেটা আমি করলাম 22/7 22 সাথে ভাগ করলাম, সেটা মানেই তো হলো এটাকে দশমিকে ভগ্নাংশে রূপান্তর। ওই জিনিসটাই করতে হবে। আমি তোমাদের বইয়ের উদাহরণই ইউজ করতেছি। তোমাদের বইয়ে 3/11 ইউজ করছে। সো 3/11 11 ভাগ 3 লেখা যায়। 3 কে কি 11 দিয়ে ভাগ করা যায়? যায় না। তার মানে আমি একটা দশমিক নিয়ে নেব, তাহলে এখানে একটা শূন্য বসাতে পারবো। 11 × 2 = 22, এখান থেকে 8 নামবে, দশমিক ডিসকাউন্ট একটা শূন্য বসাতে পারবো। 7 11 77, 3 নামবে, 3 নামলে দশমিকের জন্য শূন্য নিতে পারবো। 2 নিলে 22, 8 নামবে, দশমিকের জন্য শূন্য, 7 নিলে 77, 3 নামবে। দেখো এই পার্টটা রিপিট হতে থাকতেছে এবং এখানে 0.2727 আসতেছে। আমরা তাহলে লিখতে পারি, সুতরাং 11 সমান 0.2727। এটা চলতেই থাকবে। এই চলতে থাকাটাকে আমরা কিভাবে লিখতে পারি? দেখা যাবে বলছিলাম 0.27 পৌনঃপুনিক। দেখো 2 দ্বারা শুরু হয়ে 7 রিপিট হচ্ছে, তো 2 এ হচ্ছে, এতে পৌনঃপুনিক দিয়ে দিব। এখন আমরা আরেকটা দেখবো, এটা টাইপ না, এটা একটা বেসিক নলেজ। আসন্ন মান, এটা তোমরা আগেই পড়ে আসছো, তাই একটু মনে করাই দিও। সংখ্যা 7.2456 দশমিক পর 1 2 3 4 5 5টা 4 দশমিক পর্যন্ত নিয়ে যাবে। তোমরা আগেই পড়ছো, তাই একটু রিভাইজ দিয়ে নিচ্ছি। তো রুলসটা কি? রুলসটা হলো, যদি 5-এর সমান বা এর থেকে বড় কোনো সংখ্যা হয়, তাহলে তার আগের সংখ্যাটা 1 বাড়ে যাবে, কিন্তু 5-এর থেকে যদি ছোট হয় তাহলে আনচেঞ্জ থাকবে। তো 3 আছে, 5-এর ছোট, আমার যা ছিল তাই থাকে, 7.2456। যদি 3 দশমিক পর্যন্ত আসন্ন মান নিই,
তাহলে এটা 14 ঘর দিতে হবে আমাদের। 14 ঘর আছে 6, 5 থেকে বড়, তাহলে বাড়ে যাবে 7.24, 5 হয়ে যাবে 6। যদি 2 আসন্ন ঘর পর্যন্ত নিই তাহলে 5 তৃতীয় দেখতে হবে, তৃতীয় হলো 5, 5-এর সমান বা বড় বলছিলাম, 5ও হলেও এটা বাড়ে যাবে 7.25। যদি 1 ঘর পর্যন্ত নিই, 4 আছে, 5-এর ছোট, তাহলে এটা হয়ে যাবে 7.2। 2 আছে 7-এর থেকে, সরি 5-এর থেকে ছোট, তাহলে যদি দশমিক না নিই তাহলে এটা 7 থাকবে। এটা হলো আসন্ন মানের একটা বের করতে হবে। সাধারণত 6 ডিজিট থেকে 5 ডিজিট করতে বলে, 5 ডিজিট 6 ডিজিট করতে বলে, এটাই দেখতে পারো এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ, রাইটিংয়ে আসবে না। আমরা চলে যাই আবৃত দশমিক থেকে ভগ্নাংশে রূপান্তর এবং ভগ্নাংশকে আবৃত দশমিকে রূপান্তর। এটা হলো টাইপ 3। আমাদের বইয়ের উদাহরণ 4 নিই। আচ্ছা, আমি এখানে নিয়ম লিখবো না, অঙ্ক করাবো। আচ্ছা, নিয়ম লিখবো না, অঙ্ক করি। 0.3 পৌনঃপুনিক আছে, তার মানে এটাকে লেখা যায় 0.333333 এমনি করে চলতেই থাকবে। এই জিনিসটাকে যখন আমরা সাধারণ ভগ্নাংশে নিয়ে যাব তখন কি হবে, প্রথমে আবৃত অংশটা যেহেতু ভগ্নাংশ নিচ্ছি তাহলে এটাকে লিখতে হবে এভাবে। উদাহরণ দেখা শুরু করবো। 0.3 পৌনঃপুনিক এর সাধারণ ভগ্নাংশ সমান সমান হতে, দেখো পুরাটাই আবৃত, কিন্তু কিছু নাই, যতটা ঘরে আবৃত থাকবে ততটা 9 বসবে এবং আবৃত অংশটা উপরে বসে যাবে। এটাকে আবার 3 দ্বারা কাটা যায়, 3 একে 3, 3 3 9, 1/3। এটাই উত্তর। একইভাবে যদি আমরা 2.3748 এই টাইপের একটা সংখ্যা ছিল, এর সাধারণ ভগ্নাংশ সমান, আমরা ভগ্নাংশ যেহেতু করতে হবে দাগ দিব, যা আছে তা বসে ফেলবো দশমিক ছাড়া। 42374 8, তারপর এটা বিয়োগ চিহ্ন দিব, এটা থেকে বিয়োগ দিব যে অংশটা অনাবৃত আছে, মানে এটা দশমিকের আগেরটাও, তো 423। এরপরে আবৃত অংশ দেখো 1 2 3, 3টা আছে, এটা আবৃত অংশ, 3টা 9 দিয়ে দিব। দশমিকের পরেরটা আমরা হিসাব করবো, নিচে অনাবৃত অংশ একটা সংখ্যা খালি, একটা শূন্য বসাবো, তো এটা সমান হবে, নিচেরটা নিচে বসে যাবে 9990। 8 থেকে 3 গেলে 5, 4 থেকে 2 গেলে 2, 7 থেকে 4 গেলে 3, আর আগেরটা বসে যাবে 423। যেহেতু এখানে 0 আছে, এখানে 5 আছে, 5 দিয়ে কাটাকাটি করা যায়, আমি ক্যালকুলেটর দিয়ে করি। তার আগে দেখাই এটাকে এটা দিয়ে ভাগ করলে এই জিনিসটা আসে কিনা, তোমরা এটা চেক করতে পারবা যে তোমাদের উত্তরটা ঠিক হয়েছে কিনা। 42325 ভাগ 9990, দেখো এটা আসছে 42.37487 যদি দেখা যাচ্ছে কিনা দেখি, ফোকাস করতে পারতেছে না। যাই হোক, এবার চাপে 2 দেখো, ভাগ করে দেখো, এবার এই জিনিসটাই চলে আসে, তার মানে আমাদের উত্তর ঠিক হয়েছে। এমসিকিউতে চেক করতে পারবা, কারণ এমসিকিউ দাঁড়ানোর আগে একবার চেক করে নিবা। এই হলো তোমাদের এটা এটা বোধ এমসিকিউ এবং ক নম্বরের জন্য গুরুত্বপূর্ণ, মাঝে মাঝে বড় দিয়ে খ নম্বরেও খতেও আসতে পারে। আর এখন যেহেতু তোমাদের 5 নম্বরের একটা কোয়েশ্চেন, শর্ট কোয়েশ্চেন আসছে, শর্ট কোয়েশ্চেনও এটা গুরুত্বপূর্ণ। এখন এই জিনিসটা যদি উল্টা হয়, তোমাদের ভগ্নাংশ দেওয়া আছে, এই আবৃত দশমিকে নিতে হবে, সেটা তোমরা করতে পারবা, সেটা হলো 22কে 7 দ্বারা ভাগ করে যেটা আমি লিখেছিলাম সেটা। তো এরপরে আসবে আমরা সদৃশ ও বিসদৃশ দশমিক ভগ্নাংশ। ধরো একটা সংখ্যা 6.2457, এটা বললো যে এটা একটা সংখ্যা, এটাকে লেখা যায় 6.2457
7 5 4 5 7 4 5 7 এভাবে চলতে থাকবে। আমি যদি আরেকটা সংখ্যা লিখি 6.2457457 আবৃত দশমিক দিয়ে দিই, তাহলে এই ছয়টা এইভাবে রিপিট থাকবে। এই দুইটার মধ্যে কি আদৌ কোনো পার্থক্য তৈরি হইল না তো? এইটাই হলো সদৃশ। কিন্তু যদি সংখ্যাগুলো কেমন হতো 6.2457 5 আর 7 অপর দশমিক, তাহলে এটা হয়তো 6.24575757। কিন্তু আরেকটা সংখ্যা যদি আমি 24.57 নম্বর পৌনঃপুনিক, তাহলে এটা হয়তো 6.24577777। এই দুইটা কি সেম? না, তার মানে এটা বি সদৃশ নয়। এটা লাগবে না, এটা আপনাদের বই আছে, এই জন্য দেখা। আবৃত দশমিকের যোগ দেখানোর জন্য আমরা উদাহরণ 10 নিয়েছি। এটার জন্য তোমাদের বইয়ে কি করছে, যে সংখ্যাটা আছে এগুলো লেখি করছে। তবে আমি যেটা ফলো করতাম, সব থেকে দশমিকের পরে বেশি যেটা আছে গুণ। দশমিকের পরে আছে 2টা, দশমিকের পরে আছে 3 অঙ্ক, দশমিকের পরে আছে 3, 2, 5 অঙ্ক। এটা সব থেকে বেশি আছে, এটা আগে লিখে ফেলবো। 5.897798, একটু ফাঁকা করে লিখিও, কেন পরে বুঝবা। 798 798 পৌনঃপুনিক ছিল, তো আমি পৌনঃপুনিক তুলে দিয়ে একটা বেশি নিলাম। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই, নিতেই পারি। এরপরে তারপরে ছোটোটা নিই। ছোটো বলতে কি বড়টা, দশমিকের পর বেশি সংখ্যা আছে, বড় সংখ্যা না। 178 পৌনঃপুনিক ছিল, এই পৌনঃপুনিকটা তুলে দিলে আমরা 78 দিতে পারবো। পৌনঃপুনিক দিয়ে এখানে একটা বেশি আসলো, কোনো সমস্যা নেই। এখানটা খেয়াল করবো যেন সংখ্যাগুলো একটার নিচে একটা, তার নিচে একটা বসে, নাহলে যোগের ক্ষেত্রে বিয়োগের ক্ষেত্রে ঝামেলা হয়ে যায়। 3.89 পৌনঃপুনিক ছিল, 9-এর উপর থেকে পৌনঃপুনিক তুললে আমরা 89 দেখতে পারবো। 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8। ওকে, ঠিক আছে। এটা যেহেতু যোগ করতে বলছে, যোগ করি আমরা। 3 8 24, 4 হাতে 2। এটা যেহেতু বেশি আসে, এটা বাদ, টান থেকে যোগ করে মান নিয়ে আসবো। 4 7 8 8, 24 হাতে 2, 3 9 27 7 হাতে 2। তোমরা তোমাদের মতো যোগ করো, লাস্ট উত্তর মিলে। 24 5 হাতে 2, 4 3 8 24 26 6 হাতে 2, 3 9 27 7 হাতে 2, 3 8 24 5 হাতে 2, 3 9 7 হাতে 2, 2 16 17 18 19 9 হাতে 1, 5 2 7 7 3 10 11, 11.97 5 2 6 7 7 8। এখন দেখো, আমি কি পুরোটাই নিব? পুরোটা নিব না, আমাদের সর্বোচ্চ যেখানে কত ছিল সেটাই নিব। সেটা নিব যদি কিছু না বলে দেয়। আর যদি বলে যে এটা যোগ এত দশমিক পর পর্যন্ত নাও, তাহলে ওইটাই নেব। যদি কিছু বলে দেয়নি, তাহলে আমরা 5 দশমিক পর্যন্ত নিব। এটাকে লেখা যাবে 11.975 2। এরপর দেখো 5-এর পর 6 আছে, তো এটা 6 রেখে দিতে পারবো। আর যেহেতু দেখো কোনো কিছু রিপিট হচ্ছে, 5726574 না, রিপিট হচ্ছে না, তাহলে এটা হলো আমাদের উত্তর। বিয়োগেরটাও একই, বিয়োগ দেখাচ্ছি না, মূলত যেটা আছে সেটা লিখে একবার রিপিট করবা। কেন? আসন্ন মানের জন্য মান চেঞ্জ হয়ে যেতে পারে। এটা ছিল আমাদের মান, একবার রিপিট এখানে 7 আসছে, যদি 7 আসে, আমরা যদি আসন্ন মান ধরতে, এটা কিন্তু 9 হয়ে যেত। এই ঝামেলাটা এড়ানোর জন্য আমরা আসন্ন মান নিচ্ছি। এখন আমরা গুণ দেখানোর জন্য উদাহরণ 14 নিয়েছি। এটার জন্য কি করতে হবে, যেই সংখ্যাগুলো দেওয়া আছে সেগুলোকে সাধারণ পূর্ণাংশে নিয়ে যেতে হবে, তারপরে তার যোগ বিয়োগ করতে হবে। তো করি আমরা। 4.3 পৌনঃপুনিককে লেখা যাবে 43 বিয়োগ 4। কীভাবে? যা আছে তা লিখছি, অনাবৃত অংশ লিখছি। আবৃত অংশে কয়টা সংখ্যা? একটা, 9। কোনো অনাবৃত অংশ আছে? নাই, তার মানে এই। এটা লিখতে গিয়ে চাপে গেলে 39/9 এটা ভাগ 5.7
57 মাইনাস 5 বাই 9, একইভাবে এক্সপ্লেন করলাম না। 57 থেকে 5 গেলে 52 বাই 9, এটাকে এটা দ্বারা ভাগ 42.3 যে গুণ টাইমস 5.7 equal to 39 by 9 into 52 by 9। এখন দেখো এটাকে কিন্তু 3 দ্বারা কাটাকাটি করা যায়। 3 13 39, 3 3 9, 52কে আর কাটাকাটি করা যায় না। তাহলে যদি গুণ করি 13 গুণ 52 হলো 6 7 8, 3 9 27, তো 6 7 8 ভাগ 27, 6 7 8, so 6 7 6 ভাগ 27, 25.037 তার মানে অনুপানিক। এটাই উত্তর। এখন যদি এখানে একাধিক থাকতো এইভাবেই লিখতাম, এবং যদি অসীম দশমিক হইতো, অনুপানিক না হইতো, আবৃত না হইতো, সেক্ষেত্রে আসন্ন মান নিয়ে লিখে দিতাম। তোমাদেরকে বলে দিবে কত আসন্ন মানে নিতে হবে। এবার ভাগের জন্য আমরা উদাহরণ 17 নেব। একই প্রসেস, এটাকে আমাদেরকে দশমিকে নিয়ে যেতে হবে। যা আছে তা লিখে ফেলবো। 732 বিয়োগ অনাবৃত অংশ, আবৃত আছে 2টা, তো 99, এটা হবে 52599, 14 15, কাটা কি যায়, কাটাকাটি তো চাই। 725 কাটাকাটি করা দরকার কি আছে, ভাগ পরে দেখতেছি। পরেরটা দেখি 0.27 অনুপানিক, এটা মান হলো 27 বিয়োগ 0 বাই 99। এটা অবশ্যই কাটাকাটি করা যায়, 0 লেখার কোনো মান নেই, তাও লিখলাম 27 বাই 99। 3 9 27, আচ্ছা 9 দিয়ে করলে 3, তাহলে 11, 3 বাই 11, সো 7.3 অনুপানিক ভাগ 0.27 অনুপানিক, এটাকে লেখা যাবে 725 বাই 99 ভাগ 3 বাই 11। সরল আগে যেটা করে আসছি ছোটবেলায়, কি ভাগ থাকলে এটাকে উল্টা করে গুণ করে দিতে হবে। 725 বাই 99 টাইমস 3 বাই 11 বাই 3, 11 দিয়ে যদি কাটি এটা হয়ে যাবে 9। আমাকে পড়তে মান বের করে 725 ভাগ 3 ভাগ 3 বাই 3, 26.851 মানে 851 অনুপানিক। এটাই উত্তর। এবার আমরা দেখবো এই অধ্যায়ের লাস্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সেটা হলো বর্গমূল নির্ণয়। সো বইয়ে আছে 13 এর বর্গমূল নির্ণয়। প্রশ্নটা 13 এর বর্গমূল নির্ণয় না হয়ে রুট অফ 13 এর মান নির্ণয় কিন্তু আসতে পারে একই জিনিস। তো তোমরা বর্গমূলের জন্য রুট 13, রুট 2 এগুলি দিবা, আসতে এগুলো থেকে আসবে। বাবাকে এগুলো প্রসেস একই, মনে করে যেহেতু 13 আছে যেন 13 দেখাচ্ছে। এই জন্য যেটা করতে হবে, যার বর্গমূল বের করবো সেটা লিখে ফেলবো, ভাগের মতো দাগ দিব। তবে এবার বাম পাশে কিছু না লিখে ভাগফলের এখানে আমাদের লিখতে হবে। কি লিখবো, এখানে এমন একটা সংখ্যা লিখতে হবে যার বর্গমূল এটার থেকে সমান বা ছোট। 13 এর ছোট পূর্ণবর্গ সংখ্যা হলো 9, এবং জাস্ট ইমিডিয়েট বড় পূর্ণবর্গ সংখ্যা হলো 16। তো আমরা 16 মানে হলো 4, এটা হলো 3 স্কোয়ার আর 4 স্কোয়ার। 4 স্কোয়ার নিতে পারবো না, কারণ 13 থেকে তো 16 বিয়োগ করা যায় না। তো আমাদেরকে 3 নিতে হবে। সেখানে আমরা বসাবো 3, মানে 3 বসালে এখানে 3 এর বর্গ বসাতে হবে, অর্থাৎ এখানে আসবে আমাদের 9। 13 থেকে 9 গেলে তো হলো 4, 4 থেকে 9 গেলে 4। এবার এই পাশে বসবে এখানে যত আমরা লিখছিলাম তার দ্বিগুণ। এখানে 3 ছিল, এখানে আমাদের আসবে 6।
এরপরে আমাদের এখানে এমন একটা সংখ্যা বসাইতে হবে, তাহলে যেই সংখ্যাটা এখানে বসাইতে হবে, এরপরে এই 2 অঙ্কের সংখ্যাটাকে এই সংখ্যা দ্বারা গুণ করতে হবে, এমনভাবে গুণ করতে হবে যাতে এটা সমান বা ছোট হয়। কিন্তু এখন দেখো 4 তো 6 থেকে ছোট, এখানে যদি একটা সংখ্যা বসাই ভাগ করে যাবে, যাবে না। তো এটার জন্য আমাদেরকে এখানে একটা দশমিক বসাই, দশমিক বসাইলে আমরা এখানে 2টা শূন্য বসাইতে পারবো, 2টা 0। আচ্ছা, সাধারণ ভাগে তো একটা হয়, এখানে আমি 2টা কেন বসাতে পারবো? কারণ এটা বর্গমূল, এটা ভাগ না। আচ্ছা, এবার ক্যালকুলেটর নেবা তোমরা, 6 লিখবা, তারপর 1 লিখবা, গুণ 1 দিবা, 61 গুণ 1 মানে 61, অবশ্যই কে বড় নেওয়া যাবে, তাহলে 62 গুণ 2 দিয়ে দেখি, 2 × 2 124 আরও নেওয়া যাবে। যদি 64 × 4 দিই তাহলে এটা 256 আরও নেওয়া যাবে। 65 × 5 যদি নিই 325, এর বেশি যাবে না। তারা করো, আমরা 66 × 6 নিয়ে দেখি, ও যাচ্ছে, কত ভালো নিয়েছিলাম। 6 × 6 হলো 396, এর বেশি কোনোভাবেই যাবে না। এখানে আমরা বসাবো 6, এখানে বসাবো 6 এবং 6 এবং 6 এর গুণফল 396 এখানে বসাবো এবং এখান থেকে নামবে 4। এবার এটাকে ভাগ দিতে হবে, এটার আবার দ্বিগুণ 36 এর অঙ্ক হলো 72। এবার এখানে কিছু বসাইতে হবে যা দিয়ে এখানে হবে, দুইটা ছোট তো দশমিক ছিল যেমন ডবল 0 বসাতে পারবো। এখানে যদি একও বসাই, দেখো এটা কিন্তু 400 থেকে বড়, তার মানে আমাদেরকে আরও শূন্য নিতে হবে, কিন্তু আমরা দশমিক বসাই ফেলছি। দশমিক বসাই ফেললে আমরা এখানে একটা শূন্য নিলে একটা শূন্য বসাইতে পারতাম সাধারণ ভাগের ক্ষেত্রে। যখন বর্গমূল করবো তখন এখানে 2টা শূন্য বসাইতে পারবো, এবং যেহেতু আমরা এখানে একটা শূন্য বসাইছি, এটার ডবল হবে 720। এবার এখানে 1 বসাই দেবো, 2 বসাই দেবো, তাহলে 720, 3 দিয়ে দেখি, 723 আরও যাবে, 5 দিয়ে দেখি, 36, হ্যাঁ আর যাবে না, 36 025 40,000 3975। দশমিক আছে, আরও 2টা 0 বসাইতে পারবো, এবং 360 ও কত বসেছিলাম, 5 বসেছিলাম, দেখতে বলে গেছিলাম, আমি নিত না 5। এবার এটার ডবল হলো 3605 × 2 7210। আমি এটা করছি বা জানি, এই জন্য জানি যে আবার 5 দিয়ে যাবে। তোমরা এটার মতো একটা একটা করে চেক করে দেখবা, 5 দিলে হয় 72105 360525। এখানেও একটা 5 বসবে, এখানে একটা 5 বসবে, এটা বিয়োগ যদি করি 397500, বিষয় আছে 36975। এইভাবে যদি করে যাও সময় চলে, যদি যেমন 3 দশমিক বলছে, 4টা আসছে, তার মানে হয়ে গেছে। এটা যদি আসন্ন মান নিই 3.606, এটা হলো উত্তর। কেন 6? 5 আছে, তাহলে এক বাড়ে যাবে, এই হয়ে গেল বর্গমূল নির্ণয়। তো এই ছিল আজকের ক্লাস। এখন আমি একটু তোমাদেরকে সাজেশন দিয়ে দিই শেষ করার আগ মুহূর্তে। যেগুলো সাজেশন দেবো এই দিক থেকেই আসবে, এগুলো যদি দেখো এটা বি মোর দেন এনাফ। এই অধ্যায়ে প্রশ্ন যদি আসে তাহলে অবশ্যই আসবে √2, √3, √5 অমূলত, আবৃত দশমিক থেকে সাধারণ দশমিক, এবং সাধারণকে দশমিকে রূপান্তর, এবং সর্বশেষ 3 নম্বর বর্গমূল নির্ণয়। 13 একটা গুরুত্বপূর্ণ, যেহেতু বইয়ে করা আছে। এইটাকে তোমরা বইয়েরটা পাশে অন্য আশেপাশের সংখ্যা দেখে নাও, 2ও লিখতে পারো, √2 এর মান নির্ণয়, এবং একটা মান পর্যন্ত নিয়ে যাওয়া। এতক্ষণ পর্যন্ত সহায়তার জন্য ধন্যবাদ। আশা করি ক্লাসটি
তোমাদের উপকারে আসবে। এই যে ম্যাথগুলো করেছি এই রিলেটেড আরো ম্যাথ তোমরা নিজেরা চেষ্টা করবা। পরবর্তী ক্লাসে তোমার সাথে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো।